নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের একটা বিরল সৃষ্টি প্রজাপতি 2 কে নিয়ে। একটা থালায় যদি আপনি এক বাটি প্রজাপতি নেন, এক বাটি সন্তান নেন, এক টুকরো টনিক নেন, এক চিমটে রান্নাবাটি নেন আর তার উপরে হালকা করে স্বার্থপর ছড়িয়ে দেন, তাহলে আপনি প্রজাপতি 2 পাবেন। আর হ্যাঁ, এটা খেতে খেতে টিভিতে ইডলি কড়াই দেখবেন, কারণ ওটা থেকে এই ছবিটা বেশ ইন্সপায়ার্ড। এই ছবিটা কেন বানানো হয়েছিল আমার মনে হয় দেব নিজেও জানে না। আমার তো প্রথমে মনে হচ্ছিল আমি গরিবের কুচকুচ হোতাহে দেখছি, তারপর বুঝলাম যে এই সিনেমাটা কেন এতটা চেনা চেনা লাগছে, কারণ এটা বেসিক ফর্মুলার বাইরে যেতেই পারেনি। চেনা পরিচিত গল্প, চেনা পরিচিত ক্যারেক্টার্স এবং চেনা পরিচিত ট্রাইড অ্যান্ড টেস্টেড ডায়ালগস, সেই একই পেটে কাতুকুতু দিয়ে হাসানো এবং গালে চড় মেরে কাঁদানো, এবং হ্যাঁ, শিল নোড়ায় বেটে বেটে বাঙালিয়ানা বার করে আনা। কারণ বাঙালি মানেই তো গঙ্গা, বাঙালি মানেই তো নস্টালজিয়া, বাঙালি মানেই তো দুর্গাপুজো, আর হ্যাঁ, বর্ধমান মানে সীতাভোগ ও মিহিদানা। ট্রাইড অ্যান্ড টেস্টেড ট্রোপসের বাইরে এই সিনেমায় 1%ও নেই। যারা বলেন যে দেব চেষ্টা করছে, কি চেষ্টা করছে? আদি গঙ্গার জল নিয়ে হুগলিতে দেওয়ার চেষ্টা করছে? চেষ্টা সেটাই হলো যেটা নতুন কিছু, সবাই যা করছে ও তো তাই করছে। এই ছবির গল্প ট্রেলার দেখে আপনারা যা বুঝেছেন সেটাই। দেব একজন সিঙ্গেল ফাদার যে লন্ডনে একটা রেস্টুরেন্টে শেফ হিসেবে কাজ করে। তার বাবা মা কলকাতাতেই থাকে এবং মিঠুন চক্রবর্তী মানে দেবের বাবা, উনি চান দেব আর একটা বিয়ে করুক, কারণ ওনার মতে একটা বাবার পক্ষে একা একটা মেয়েকে বড় করা বেশ ডিফিকাল্ট কাজ। বাকি গল্পটা আপনাকে জানতে হলে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে, কিন্তু 2.5 ঘন্টা টাইম নিয়ে যাবেন, কারণ সিনেমাটা বেশ বড়। ছবিতে প্রচুর লুপ হোলস এবং লজিক্যাল ফ্যালাসিস রয়েছে, যে কারণে এই সিনেমাটাকে আমি পার্সোনালি সিরিয়াসলি একদমই নিতে পারিনি। ছবির গল্প একদম সারফেস লেভেলের এবং লজিক বা রিজন খুঁজতে গেলে আপনারা মুখ থুবড়ে পড়বেন। ছবির প্লট একদম অল ওভার দ্য প্লেস, মানে বাংলায় যাকে বলে ছড়িয়ে ছিটিয়ে একাকার। তাকে যখন কাজ থেকে টার্মিনেট করা হলো এবং তারপর যখন সে অন্য কোথাও কাজ খুঁজে পেল না, তার মানে তার কাজের টার্মিনেশন ডেট থেকে 60 ডেজ এর ভেতর, মানে 60 দিনের ভেতর তাকে লন্ডন ছাড়তে হতো। এটা আমি বলছি না, এটা গুগল বলছে। দিস আর দ্য বেসিক ইমিগ্রেশন রুলস। যে কোম্পানি তোমাকে ইন্ডিয়া থেকে লন্ডন নিয়ে গেছে তাদের আন্ডারে যখন তুমি আর কাজ করছো না, তাহলে ইউ ক্যানট কন্টিনিউ স্টেইং দেয়ার। অথচ এই সিনেমায় দেখানো হচ্ছে যে দেব নিজের ফুড ট্রাক কিনে লন্ডনেই ব্যবসা শুরু করে দিল। ভাই একজন ইন্ডিয়ান ন্যাশনাল স্কিলড ওয়ার্কার ভিসাতে ওখানে কাজ করলে সে নিজস্ব বিজনেস স্টার্ট করতে পারে না। তার জন্য তোমাকে ভিসার ক্যাটাগরি চেঞ্জ করাতে হবে, প্রবাবলি রিঅ্যাপ্লাই করতে হবে, প্রপার বিজনেস মডেল রেডি করে সেটাকে পেশ করতে হবে, এবং মোস্ট প্রবাবলি এগুলো ওখানে থেকে তুমি করতে পারবে না। ইউ হ্যাভ টু কাম ব্যাক টু ইন্ডিয়া, গেট অল অফ দিস সর্টেড এন্ড দেন গো ব্যাক। বাট ওয়াই উইল ইউ ওয়ান্ট টু গো ব্যাক? তোমার লন্ডনে থাকার কম্পালশনটা কি, এটা কিন্তু ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া হয়নি। এবং নট অনলি ডিড দেভ ওপেন আ বিজনেস, ও তার উপর নিজের কোওয়ার্কারদেরকে হায়ারও করলো। একটা ইলিগাল বিজনেস অন্য লোককে স্যালারি দেবে, বা রাদার এখানে বলা হয়েছে পার্টনার্স বানিয়েছে। একটা সেফ অ্যান্ড সিকিউর জবে তারা যে মাইনেটা পাচ্ছিল সেটা ছেড়ে তারা এখানে জয়েন কেন করবে? রাইটার্সরা কি ভুলে গেছিল এই ঘটনাটা লন্ডনে ঘটছে? ও সরি, আজকাল তো কলকাতাই লন্ডন। আর যদি তাদের কাজটা ছাড়তেই হতো তাহলে তারা দেবের সাথে কেন ছাড়লো না? দেব টার্মিনেটেড হওয়ার পর একা বিজনেসটাকে দাঁড় করালো, তারপর যখন তার নাম যশ হলো তখন এই তিন মূর্তি কাজ ছেড়ে ওর কাছে এসে জয়েন করলো। দ্যাট ইজ আ ভেরি সেলফিশ বিহেভিয়ার অ্যান্ড ভেরি পুয়ার রাইটিং। কারণ কোথাও ডিরেক্টর এনাদেরকে ভালো ক্যারেক্টার হিসেবে দেখাতে চেয়েছিলেন, কিন্তু ওনার লেখাতে সেটা ফুটে বেরোয়নি। ওয়ার্কিং ভিসাতে থাকাকালীন দেব অনির্দিষ্ট কালের জন্য তার বাবা মাকে লন্ডনে রাখতে চাইছিল। হ্যাঁ, রাখেনি এটা ঠিক, বাট রাখতে চেয়েছিল। ওনাকেলে পেরেন্টস কিন্তু লন্ডনের ডিপেন্ডেন্ট ক্যাটাগরিতে পড়ে না। একজন ইন্ডিয়ান ন্যাশনাল যদি লন্ডনে ওয়ার্কিং ভিসাতে কাজ করে তাহলে সে অ্যাট ম্যাক্স তার বাচ্চা এবং তার স্পাউসকে রাখতে পারে। ইয়েস, প্যারেন্টস ক্যান গো, বাট ম্যাক্সিমাম 6 মান্থস অব্দি তারা থাকতে পারে। এগুলো কিন্তু আমি বলছি না, ইউ ক্যান অল গুগল দ্য ফ্যাক্টস। আরো হাস্যকর ব্যাপার হচ্ছে লন্ডনে বসে মিঠুন চক্রবর্তী তার কলকাতার বাড়িটাকে ডেভেলপারের কাছে বেচে দিল। ভাই, দলিলটা কোথা থেকে দিলেন? এগ্রিমেন্ট কিভাবে সাইন করলেন? মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সেল ডিড, কন্ট্রাক্ট কিছুই হয়নি। আপনি ফোন করে বললেন যে আমি বাড়ি বেচতে চাই, সে আপনার অ্যাকাউন্টে 50 লাখ টাকা পাঠিয়ে দিল। পেপার ওয়ার্ক কি ওয়াইফাই দিয়ে হয়েছিল? প্রমোটার বা ডেভেলপার 50 লাখ কি দেখে দিল? ও, আপনি বাড়ি বিক্রি করবেন, এই নিন 50 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে। ছবির দুটো হাফ পুরোপুরি আলাদা একে অপরের থেকে। দিস ইজ ডিস্টিংক্ট শিফট ইন থিম অ্যান্ড টোনালিটি। দেখে মনে হবে একজন লেখেনি, অনেকজন মিলে লিখেছে। ছবিটা যে থিম থেকে শুরু হয়, মানে বাবা ছেলের অ্যাঙ্গেল বা বাবা মেয়ের অ্যাঙ্গেল, সেখান থেকে শিফট করে যায় দেবের দ্বিতীয় বিয়েতে, এবং সেখান থেকে আবার শিফট করে চলে যায় লন্ডনে ফুড ট্রাকের স্টার্ট আপের বিজনেসে, আর ফাইনালি সেখান থেকে চলে যায় কলকাতাতে বাড়ি বিক্রির গল্পে। মানে আমরা শুনেছি গল্পের গরু গাছে ওঠে, এখানে গল্পের গরু জঙ্গলের প্রত্যেকটা গাছে একবার করে উঠে দেখে। আর এই ইললজিক্যাল গল্পকে বুনতে গিয়ে রাখা হয়েছে
গ্যাদগ্যাদে সেন্টিমেন্টাল ডায়ালগস এবং পেটে লাথি মেরে হাসানোর চেষ্টা। বাঙালি অ্যাক্টরদের পারফরমেন্স ঠিকঠাক ছিল, কিন্তু বিদেশিগুলো বেশ এসকে মার্কা, বড্ড বেশি বেদাসী। দেব আর মিঠুন ছাড়া বাকি প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনার মনে হবে আফটার থট, এবং কোনো ক্যারেক্টারেরই প্রপার ক্লোজার নেই। স্ক্রিন টাইম নিয়ে রীতিমতো গুতোগুতি চলছে। ম্যাক্সিমাম ক্যারেক্টারেরই কোনো ইম্পর্টেন্স নেই কমিক রিলিফ ছাড়া। 90% স্ক্রিন টাইম দেব আর মিঠুনের, বাকি সবারই ক্যামিও। প্রত্যেকটা ক্যারেক্টারই প্লট কনভিনিয়েন্স অনুযায়ী এসছে এবং গেছে। দেবের যে একটা মা আছে এটা আপনি মাঝে মাঝে ভুলেই যাবেন। দেবের যে একটা প্রবাবল লাভ অ্যাঙ্গেল রয়েছে এটা ডিরেক্টর নিজেই ভুলে গেছেন সেকেন্ড হাফে। আমার তো মেয়েটার জন্য খারাপই লাগছিল, বেচারিকে রাখা কেন হয়েছিল এই ফিল্মে। ডিরেক্টর নিজেই বুঝতে পারেননি যে এই ক্যারেক্টারটাকে নিয়ে করবোটা কি। অনির্বাণের ক্যারেক্টারটা জোর করে ভিলেন দেখানো হয়েছে এবং সেই ক্যারেক্টার ঠিক যেরকম ভাবে এসছে ওরকম ভাবে ভ্যানিশও হয়ে গেছে। ও বাই দ্য ওয়ে, ছবিতে আবার জোর করে হিন্দু মুসলিম, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এই অ্যাঙ্গেলও রয়েছে। বিজি রেস্টুরেন্টের কিচেনে না এরকম পেঁয়াজি করার টাইম থাকে না। দেব লেট করে কাজে আসে, মাঝে মাঝেই ছুটি নেয়, ও যে কাজেও খুব কম্পিটেন্ট এটাও দেখানো হয়নি। তো এরকম লোককে কাজ থেকে তাড়িয়ে দেওয়াটা তো স্বাভাবিক, বাট জাস্ট বিকজ দ্যাট ইজ নট ভিলেনাস এনাফ, তাই জন্য দেখানো হয়েছে যে অনির্বাণ নিজে পার্সোনালি সবাইকে ফোন করে বারণ করে দিচ্ছে যে দেবকে যেন হায়ার করা না হয়। অ্যান্ড হি অলসো হ্যারাসেস দিস গার্ল অ্যাট ওয়ার্ক প্লেস, যেটাকে নর্মালাইজ করে দেওয়া হয়েছে। ছবির যে ওপেনিং সিন ওটা পুরোপুরি কুচকুচ হোতাহের মতো, এবং ওই সিনটা দেখে আমার আজব লাগলো যে দেব অত লেট করে এলো অথচ কোথায় জামা চেঞ্জ করে স্টেজে উঠলো এটা দেখানো হলো না। দেবের যে মেয়ের ক্যারেক্টার প্লে করেছে মানে অনুমেঘা, ওকে তো মার্কেটিং মেটেরিয়ালে রাখা হয়েছে, কিন্তু সিনেমায় ওর কোনো ইম্পর্টেন্স নেই। স্টোরিতে না অ্যাক্টিভলি না প্যাসিভলি ও কোনোভাবে ইনভলভ নয়। লন্ডনে থাকার পেছনে কোনো কম্পালশন বা মোটিভেশন আপনারা খুঁজে পাবেন না। অ্যাট এনি পয়েন্ট আপনার মনে হবে যে দেব তো এই ব্যবসাটা কলকাতাতে থেকেই শুরু করতে পারতো। বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস আপনারা নোটিস করবেন, খাবার চপিং এর যে সিনগুলো রয়েছে সেখানে ক্লোজ আপ যে দেখানো হচ্ছে সেখানে হাতটা অন্য কারু, আর ওই অ্যাকশনের সাথে ম্যাচ করে শুধু দেবের মুখটা দেখানো হচ্ছে। সো ইট ক্যান বি ক্লিয়ারলি আন্ডারস্টুড দ্যাট দেব কাটছে না। মিঠুন কেন সব বেচে বুঝে ওকে ট্রাক কিনে দিল লন্ডনে ব্যবসা করার জন্য এটা বুঝতেই পারলাম না। হি কুড হ্যাভ ইজিলি টোল্ড হিম, বাবা কলকাতায় আয়, আমরা সবাই মিলে ব্যবসা করবো, খাবারেরই ব্যবসা করবো। মনে হলো লন্ডনে থাকার কেউ মাথার দিব্যি দিয়েছে। আরে দাদা, ওকে কলকাতাতেই ট্রাক কিনে দিতেন, এমনিতেই টিএমসির এমপি, ঢাকুরিয়ার মোড়েই বসে যেত, কেউ তুলতেও পারতো না। দেখতেন প্রকল্প বেরিয়ে গেছে ট্রাকশ্রী। এই ছবিতে অনুমেঘার একটাই কাজ, আচ্ছা আমি জানি যে মিমো ভালো সিনেমা পায় না, কিন্তু তাই বলে মিঠুন চক্রবর্তী প্রত্যেকটা সিনেমায় এরকম অসহায় বাবার রোল প্লে করবেন? মানে টাইপকাস্ট তো দূরের কথা। ও ভাই দেবে, দালাল কি ভাবছে তুমি কি এই ভিডিওটা দেখছো? তুমি তো আবার মিঠুন চক্রবর্তীর বড় ফ্যান, কিছু বললে গায়ে মেখে নিও না আবার। থ্যাংক গড এই সিনেমায় খরাজ মুখার্জি ছিলেন, ওনার অ্যাক্টিংটা আমার বেশ রিফ্রেশিং লেগেছে। একঘেয়ে বাট স্টিল বেটার। এই ছবিতে প্রত্যেকটা ক্যারেক্টার ওয়ান ডিমেনশনাল, আইদার গ্যাদগ্যাদে ভালো বা কুচকুচে কালো। ছবির সিনেমাটোগ্রাফি ইজ বেসিক অ্যান্ড অ্যাভারেজ। হ্যাঁ, বাংলা সিনেমার তুলনায় ঠিকঠাক। কিছু জিনিস অবভিয়াসলি আমার চোখে পড়েছে, যেরকম শেকি হ্যান্ডহেল্ড শটস, আনইন্সপায়ারিং ফ্রেম কম্পোজিশন, এবং এটা বলতেই হয় যে থিম বা মুডকে ক্যামেরা ওয়ার্ক কোনোভাবেই ক্যাপচার করতে পারেনি। ছবিতে প্রচুর গান এবং বেশ বাজে গান, ওই জিৎ গাঙ্গুলির বল কল চল পল আর চলে না। আর আই এম স্যাড টু সে দেব বোধহয় পুরোপুরি নাচতে ভুলে গেছে। এরকম হয়, পুরনো প্রেমিকা প্রডিউসার হয়ে গেলে এরকম হয়। ইধিকা পালকে রাখা হয়েছে পুরোপুরি লাকি চার্ম হিসেবে, সেটা বোঝাই গেল। মানে দেব ইধিকা মার্কেটে চলছে তো একটু কামিয়ে নেওয়া যাক। তো ইধিকাকে বলি, খারাপ ভেবো না, শুধু তুমি নয়, এই ছবিতে সবাই ডিসপোজেবল ছিল। লন্ডনে পান্তা বেচবো, এটাই হচ্ছে স্টার্ট আপের আইডিয়া। জাস্ট ভাবুন, প্রত্যেকটা সিনেমা রিলিজের আগে দেব এই যে মেলোড্রামাগুলো করে সেগুলোর কিন্তু কোনো বেসিস নেই। আর হ্যাঁ, অনেকে এসে বলবেন দেব তো স্টোরিটা লেখেনি, দেব কি করবে। সিনেমার শুরুতে একটা ছোট্ট করে ক্রেডিট দেওয়া ছিল, স্ক্রিপ্ট রিফাইনমেন্ট। সেটা কি জিনিস? কারণ স্ক্রিপ্ট ট্যাম্পারিং এই ক্রেডিটটা তো আর নেওয়া যায় না, আবার স্ক্রিপ্ট কারেকশনও বলা যায় না, তাহলে এটা স্বীকারই করতে হবে যে স্ক্রিপ্টে কিছু ভুল ছিল। তাই জন্য স্ক্রিপ্ট রিফাইনমেন্ট, হোয়াট আ স্ট্র্যাটেজিক থিঙ্কিং। এই স্ক্রিপ্ট রিফাইনমেন্টের কাজটা না এমন কাউকে দেবেন যে সিনেমা নিয়ে একটু হলেও পড়াশোনা করেছে, আপনারই হেল্প হবে। ছবির লাস্ট 40 মিনিট বোধহয় রাঁচির পাগলাগারদ থেকে কোনো পাগলকে তুলে এনে তাকে দিয়ে লেখানো হয়েছিল, কারণ পিওরলি কোনো মাথামুন্ডু নেই। বাবা বাড়ি বেচে ফুড ট্রাক কিনে দিল, আবার ছেলে এফডি, এসআইপি, মিউচুয়াল ফান্ড এগুলোকে বিক্রি করে সেই বাড়ি আবার কিনে বাবাকে এনে দিল, আর মাঝখানে ডেভেলপার আঙুল চুষছে। আরে ভাই, একবার দলিল দিয়ে দিলে, এগ্রিমেন্টে সাইন হয়ে গেলে ডেভেলপার কেস ঠুকে দেবে বা বাড়ি ফেরত দেবে না। তো ভাই দেবে, এগ্রিমেন্ট তো সাইনই করেনি, ডেভেলপার তো আরেক। কি সুন্দর প্লট কনভিনিয়েন্স অনুযায়ী দেব একদম সঠিক জায়গায় সঠিক সময় পৌঁছে গেল এবং সেখানে নিজের কুলিনারি স্কিলস দেখিয়ে মিরাকুলাসলি উইদাউট এনি লিগ্যাল রিপারকাশন দলিল ফেরত পেয়ে গেল। বাহ! ভাগ্যিস এই সিনেমায় দেব জমাদার ছিল না, তাহলে হয়তো প্রমোটারের জঞ্জাল কুড়িয়ে দলিল ফেরত আনতে হতো।
তো আপনারা এই ছবিটা দেখতে যেতেই পারেন যদি লজিক আর রিজনিং আপনাদের কাছে কোনো ইম্পর্টেন্স না রাখে এবং মিঠুন চক্রবর্তীর প্যানপ্যানানি দেখে আপনাদের টিস্যু পেপার ভেজাতে ভালো লাগে। তো প্রজাপতি 2 কে আমি 1 দেব আউট অফ 10। আমার এই ছবি নিয়ে আরো অনেক কিছু বলার আছে কিন্তু হাতে টাইম আর নেই। তো এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়ন্স অন প্রজাপতি 2। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিও।